সুজয়, এটা যদি নিতান্ত অ্যাডভাইজারি হয় তাহলে আজকে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য নিশিকান্ত দুবেকে করতে কেন হচ্ছে, বা বলা যেতে পারে এই স্টেলমেটের সিচুয়েশন কেন রয়েছে? মানে এখনো পর্যন্ত তাহলে সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা গেল না কেন? যদি অ্যাডভাইস হয় আর মোদি শাহ এতটাই ক্ষমতাশালী হন, এই যে বিজেপি এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যে বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি, এই বিজেপি তো অটল বিহারী বাজপেয়ী বিজেপি নয়, এই বিজেপি লালকৃষ্ণ আদবানির বিজেপি নয়, এই বিজেপির ক্যারেক্টারিস্টিক, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক আলাদা, চরিত্র বদল হয়েছে। এই বিজেপি মোদি শাহর বিজেপি। নরেন্দ্র মোদীর উত্থান, যে মেটিওরিক রাইজ ভারতবর্ষের রাজনীতিতে এবং বিজেপির অন্দরে, এটা তো ঐতিহাসিক, এবং তিনি বিজেপিকে নতুন মোড়কে সাজিয়েছেন, এটা বলার কোনো মানে অপেক্ষা রাখে না। সত্যি কথা বলতে বিজেপির যে বারবারন্ত বা বিজেপির যে স্প্রেড, লেংথ অ্যান্ড ব্রেড সারা ভারতবর্ষের মধ্যে, সেটা পসিবল হয়েছে নরেন্দ্র মোদীর ক্যারিশমার জন্য। মোদীর টানেই মানুষ বিজেপিতে আসছেন এবং বিজেপিকে ভোট দিচ্ছেন, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত থাকার কথা নয়। সুতরাং নিশিকান্ত দুবে তিনি তো স্পষ্টই করে দিচ্ছেন তার অবস্থান, যে মোদী এই মুহূর্তে বিজেপির সবচেয়ে বড় ম্যাসকট, সেটা সরে গেলে বিজেপির সমূহ ক্ষতি হতে চলেছে, তারা 150খানা সিটও জিততে পারবেন না। বলরাম বসু যেটা বললেন, আমি যদি সেই কথাটা ধরেই নিই, কিন্তু যে একটা ঠান্ডা লড়াই যে বিজেপি এবং আরএসএস এর মধ্যে চলছে, এটা কিন্তু এটা একেবারে বলতেই হয়। কারণ আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে মোদি অমিত শাহের সঙ্গে আরএসএস এর যে একটা তীব্র জটিলতা হয়েছে বা সেই জটিলতা চলছে, তার স্পষ্ট নিদর্শন এটাই আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত কোট আনকোট সর্বভারতীয় সভাপতি তারা ঘোষণা করতে পারল না কেন। তো সেখান থেকে আমরা যেটা বিভিন্ন সূত্র মারফত জানতে পাচ্ছি, হ্যাঁ অবশ্যই একটা জটিলতা কিন্তু হয়েছে। আরএসএস তাদের পছন্দের, হ্যাঁ অবশ্যই আরএসএস অ্যাডভাইস দেয়, কিন্তু আরএসএস একেবারে মাদার কনসার্ন, এটা বলতেই পারে বিষয়। তাহলে এটা কি চাপ বাড়াবার কৌশল? মানে এইভাবে মোহন ভাগবত বারবার বলছেন, গত মাসে তিনি বললেন 75-এ রিটায়ার হওয়া উচিত, গতকাল তিনি বললেন শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা সেরকমভাবে মানে সেইভাবে কাজ করা পসিবল হয়নি। তার মানে কি এটা কি চাপ বাড়াবার? তিনি এমন একটা সময় চাপ বাড়াচ্ছেন তার নিজের বিজেপি সরকারের ওপর, যখন বিজেপি সরকার এমনিতেও কিছুটা হলেও খোঁটাসা, বিরোধীরা একত্রিত হয়েছেন, তারা ইসি, এসআইআর এইসব বিষয় নিয়ে, সিঁদুর, ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা, ট্যারিফ, এই প্রত্যেকটা বিষয় নিয়ে ঘরে এবং বাইরে, লোকসভা বা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে তারা কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। ঠিক এমন একটা সময় আরএসএসও আরও প্রেশার বাড়াচ্ছে, সেটা দিয়ে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথাও গিয়ে এখন একটা চূড়ান্ত টানাপোড়েন চলছে ভেতরে। একেবারেই তাই। 2024-এর লোকসভা নির্বাচনে মোদি অমিত শাহ যে ফলাফলের কথা বলেছিল, যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে তারা একটা বলা যেতে পারে একটা আলোড়ন তৈরি করেছিল, যে একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2024-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গঠন করবে দিল্লিতে, কিন্তু সেই আশানুরূপ ফল কিন্তু হয়নি। এবং তারপরই কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহের ওপর যে চাপটা ক্রমশ বেড়েছে, আরএসএস সেই যে চাপ বাড়িয়েছে সেটা একেবারেই স্পষ্ট। এবং আমরা দেখেছি পুরোপুরি যে 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে অনেক সময় আরএসএসকে অতটা প্রাধান্য দেওয়া হয়নি। সেটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছে। আরএসএস ইজ ফ্লেক্সিং देयर মাসল, তারা তাদের কর্তৃত্ব ফলাচ্ছে এবং আস্তে আস্তে তাদের যে কন্ট্রোল ছিল, সেই কন্ট্রোল এই 11 বছরে মোদি শাহর বিজেপি কোট আনকোট, সেখানে আরএসএস এর প্রভাবটা কিছুটা হলেও শিথিল হয়ে গেছিল, সেই জায়গাটাকে তারা আর ফিরিয়ে আনার চেষ্টা করছে, এটা কি বলা যেতে পারে? একদম সেই জায়গাটাই তারা কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং এর আগে আমরা সম্প্রতিকালে দেখছি যে কোনো বড় সিদ্ধান্ত সেটা কিন্তু একদম আরএসএস পুরোপুরিভাবে একেবারে তারা কেন্দ্রীয়ভাবে পুরো ক্ষমতাটা তারা একেবারে নিতে চলেছে। এবং বেশ কিছু ব্যাপারে আমরা দেখেছি যে মোহন ভাগবত পুরোপুরি স্পষ্টভাবে কড়াভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইস্যুতে সমালোচনা করেছেন এবং আয়না দেখাবার কাজ করছেন মোহন ভাগবত। এটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে, যে এইভাবে যে তিনি আয়না দেখাবার কাজ করছেন সরকারকে, তাহলে কি আরও কোনো ইঙ্গিত রয়েছে? আমরা জানি না। আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জন্মদিন, এবং তিনি অবশ্যই 75 বছরে পা রাখবেন, কিন্তু প্রধানমন্ত্রী তিনি যথেষ্ট ফিট, তিনি যথেষ্ট অ্যাক্টিভ। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা নিশিকান্ত দুবে বলছেন, যে যতদিন পর্যন্ত পসিবল, 90 বছরও যদি হয়, তাহলেও তাকেই সামনে রেখে ম্যাসকট করে এগিয়ে যাওয়া উচিত বিজেপির।
অনেক অনেক ধন্যবাদ সুজয় নিউজরুম থেকে আমাদের জয়েন করার জন্য, এবং একটা ওভারঅল পার্সপেক্টিভ আমরা দেওয়ার চেষ্টা করলাম যা হচ্ছে, যা এই মুহূর্তে নয়াদিল্লির রাজনীতির যেটা গুঞ্জন, যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এত আলোড়ন পড়ে গেছে আরএসএস এবং বিজেপির সম্পর্ক, সেই সম্পর্কের বিভিন্ন ডাইনামিক্স, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, বিশ্লেষণ করার চেষ্টা করলাম। অবশ্যই মোহন ভাগবতের নিজস্ব বক্তব্য, প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে এখনো কিছু বলেননি, কিন্তু তার ঘনিষ্ঠ যে নেতা নিশিকান্ত দুবে তাদের বক্তব্য আপনাদেরকে শোনালাম। গাডকারির সাথে কী ধরনের একটা স্নায়ুযুদ্ধ প্রতি মুহূর্তেই দেখা যায়, যারা দিল্লির পলিটিক্স ফলো করেন, দিল্লি থেকে যারা খুব ক্লোজলি এই বিষয়টাকে মনিটর করেন, বিজেপি কভার করেন, তারা জানেন যে ক্লোজ ডোর অলিন্দের মধ্যে কী ধরনের আলোচনা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে পুরো বিষয়টা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছে। আগামী দিন খুব ইন্টারেস্টিং, আমাদের সবার নজর থাকবে আগামী সেপ্টেম্বরে সত্যিই কি প্রধানমন্ত্রী এমন কোনো সিদ্ধান্ত নেবেন, সত্যিই কি তিনি তার উত্তরসূরিকে ঠিক করে দিয়েছেন। এই কিছুদিন আগেই একটা অনুষ্ঠানে, ইন্ডিয়ান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অমিত শাহর ভূয়সী প্রশংসা করেছেন, এবং সেটা জেনারেলি তাকে এতদিন পর্যন্ত দেখা যায়নি এইভাবে ভূয়সী প্রশংসা করতে। খুব ইমোশনালি তিনি অমিত শাহর প্রশংসা করেছেন। তাহলে কি তিনি ব্যাটনটা প্রস্তুত করছেন কারুর হাতে তুলে দেওয়ার জন্য? এই প্রশ্নগুলো থেকেই যায়, তার উত্তর হয়তো এই মুহূর্তে কিছু নেই, কিন্তু অবশ্য করেই রাজনীতি ছাত্র হিসাবে আমাদের সেগুলোকে ভালো করে অধ্যয়ন করতে হবে, দেখতে হবে, ফলো করতে হবে, এবং অবশ্যই আমরা সেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করব, লিডিং বিটুইন দ্য লাইন্স, সেটা করাই আমাদের কাজ। আপনারাও আপনাদের অবজারভেশন, আপনারা কি ভাবছেন এই পুরো বিষয়টাকে নিয়ে, আরএসএস এবং বিজেপির মধ্যে যে দ্বৈরথ, সেটাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। সুজয়, এটা যদি নিতান্ত অ্যাডভাইজারি হয়, তাহলে আজকে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য নিশিকান্ত দুবেকে করতে কেন হচ্ছে, বা বলা যেতে পারে এই স্টেলমেটের সিচুয়েশন কেন রয়েছে, মানে এখনো পর্যন্ত তাহলে সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা গেল না কেন? যদি অ্যাডভাইস হয়, আর মোদি শাহ এতটাই ক্ষমতাশালী হন, এই যে বিজেপি এই মুহূর্তে ভারতবর্ষের বুকে যে বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি, এই বিজেপি তো অটল বিহারী বাজপেয়ী বিজেপি নয়, এই বিজেপি লালকৃষ্ণ আদবানির বিজেপি নয়, এই বিজেপির ক্যারেক্টারিস্টিক, ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক আলাদা, চরিত্র বদল হয়েছে। এই বিজেপি মোদি শাহর বিজেপি, নরেন্দ্র মোদীর উত্থান, যে মেটিওরিক রাইজ ভারতবর্ষের রাজনীতিতে এবং বিজেপির অন্দরে, এটা তো ঐতিহাসিক, এবং তিনি বিজেপিকে নতুন মোড়কে সাজিয়েছেন, এটা বলার কোনো মানে অপেক্ষা রাখে না। সত্যি কথা বলতে বিজেপির যে বারবারন্ত বা বিজেপির যে স্প্রেড, লেংথ অ্যান্ড ব্রেড সারা ভারতবর্ষের মধ্যে, সেটা পসিবল হয়েছে নরেন্দ্র মোদীর ক্যারিশমার জন্য। মোদীর টানেই মানুষ বিজেপিতে আসছেন এবং বিজেপিকে ভোট দিচ্ছেন, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত থাকার কথা নয়। সুতরাং নিশিকান্ত দুবে তিনি তো স্পষ্টই করে দিচ্ছেন তার অবস্থান, যে মোদী এই মুহূর্তে বিজেপির সবচেয়ে বড় ম্যাসকট, সেটা সরে গেলে বিজেপির সমূহ ক্ষতি হতে চলেছে, তারা 150খানা সিটও জিততে পারবেন না। বলরাম বসু যেটা বললেন, আমি যদি সেই কথাটা ধরেই নিই, কিন্তু যে একটা ঠান্ডা লড়াই যে বিজেপি এবং আরএসএস এর মধ্যে চলছে, এটা কিন্তু এটা একেবারে বলতেই